পরবর্তীতে আব্দুল গফফার দত্ত চৌধুরীর যে নির্বাচিত কবিতার বই, সেই গ্রন্থটি প্রকাশিত হয় 2024 সালে এবং গ্রন্থটি সংকলন এবং সম্পাদনা করেন ভীষ্মদেব চৌধুরী ও মুস্তাক আহমদ দিন। পরবর্তীতে আব্দুল গফফার দত্ত চৌধুরী 970টি সনেট সহ একটি সনেট সমগ্র প্রকাশিত হয়, গ্রন্থ প্রকাশিত হয়, সেটি সম্পাদনা করেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ডক্টর আবুল ফতেহ ফাত্তা স্যার। সেই গ্রন্থটি প্রকাশিত হয় ফেব্রুয়ারি 2023 সালে। আমরা দেখছি যে বাংলা ভাষার একজন প্রতিভাবান কবি, এই কবিকে তুলে সবার সম্মুখে প্রচার এবং তাকে আলোক সম্পাদ করেছেন তাদের মধ্যে এই গুণীজন অবশ্যই আছেন এবং তাদের নাম আমরা স্মরণ করতে পারবো এই মঞ্চ থেকে। আমি এটা প্রত্যাশা করছি আপনারাও সেই বিষয়টা দেখবেন এবং যে প্রকাশিত গ্রন্থগুলো আছে সেগুলি পাঠ এবং চর্চার মাধ্যমে আমরা আব্দুল গফফার দত্ত চৌধুরীকে আরও নিবিড়ভাবে জানতে পারব। বাংলা ভাষার একজন প্রতিভাবান কবির স্বরূপ উন্মোচনে যার অবদান রয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং কবিপুত্র বীর মুক্তিযোদ্ধা আলী মুস্তফা চৌধুরী। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কবি বিমান তালুকদারকে, যিনি দীর্ঘদিন যাবৎ এই পর্ষদ, যে কবি আব্দুল গফফার স্মৃতি পর্ষদ পরিচালনা করে আসছেন এবং কোমলমতি শিশুদেরকে আব্দুল গফফার দত্ত চৌধুরীর যে গান আছে সেগুলো চর্চার মাধ্যমে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। এই কাজটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করছি। আব্দুল গফফার দত্ত চৌধুরীর সাথে আমরা যদি তার জীবনীটা দেখতে পাই, সেখানে দুজন মানুষের প্রভাব রয়েছে তিনি প্রভাবিত হয়েছিলেন, কবি কাজী নজরুল ইসলাম এবং গুরু সদয় দত্ত। কবি কাজী নজরুল ইসলাম দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ স্মৃতিকথা থেকে জানা যায় 1928 সালে নজরুল যখন দ্বিতীয়বারের মতো সিলেট এসেছিলেন তখন আব্দুল রাজ্জাক ও আব্দুল গফফার দত্ত চৌধুরী পাণ্ডুলিপি পড়ে দুজনের কাঁধে হাত রেখে তিনি বলেছিলেন, গফফার ও রাজ্জাক আমি কোট করছি, গফফার ও রাজ্জাক তোমাদের উভয়ের ভবিষ্যৎ উজ্জ্বল, চালাও কলম, তোমাদের সফলতা নিশ্চয়তার জন্য আমি দায়ী রইলাম, আনকোট। এটা কবি কাজী নজরুল ইসলাম আব্দুল গফফার দত্ত চৌধুরীর কাঁধে হাত রেখে বলেছিলেন সেই 1928 সালে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার কতিপয় প্রস্তাবনা উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকের এই সভায় আমার 4টা প্রস্তাবনা থাকবে। প্রথমত, বিশ্ব সাহিত্যযোগে কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর সৃষ্টির সম্ভার পৌঁছানো জরুরি, এটা আমি মনে করি। এক্ষেত্রে তার যে সৃষ্টি এবং নির্মাণ, সেই যে তার যে যতটুকু বই প্রকাশিত হয়েছে, অন্ততপক্ষে যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করা প্রয়োজন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমি অনুরোধ করছি আব্দুল গফফার দত্ত চৌধুরী স্মৃতি পরিষদকে। দ্বিতীয়ত, কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী প্রণীত লেখাসমূহ মণিপুরী ভাষায় রূপান্তর বা অনুবাদ করা যেতে পারে কিনা বিষয়টি ভেবে দেখবেন, কারণ মণিপুরী জাতিগোষ্ঠীর সঙ্গে সিলেট অঞ্চলের একটা নিবিড় ও আত্মিক সম্পর্ক রয়েছে। সেই বিষয়টা বিবেচনা করে তার লেখা, তার রচনা সমূহ যদি মণিপুরী ভাষায় আমরা অনুবাদ করতে পারি তাহলে আরেকটা মণিপুরী জাতিগোষ্ঠীর কাছেও তিনি পৌঁছে যেতে পারেন। তৃতীয়ত, আব্দুল গফফার দত্ত চৌধুরী একজন লোকগানের সংগ্রাহক ছিলেন। তিনি সেই সময়ে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে সিলেটের লোকগান সংগ্রহ করে এনেছিলেন। তিনি যদি তখন সেই লোকগানগুলো সংগ্রহ না করতেন তাহলে সেগুলো কিন্তু হয়তো কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারত। সেই হিসাবে আমি মনে করি
যে তার সেই সংগৃহীত লোকগান বাংলার যেহেতু দুর্লভ সম্পদ হিসাবে আমি বিবেচনা করি, এই সম্পদকে সংরক্ষণ করার জন্য তার লোকগানের একটি গ্রন্থ প্রকাশনা করা দরকার বলে আমি মনে করি। এই বিষয়টিও ভেবে দেখার জন্য আব্দুল গফফার দত্ত চৌধুরী স্মৃতি পরিষদকে আমি অনুরোধ রেখে গেলাম। চতুর্থত, আমরা জানি ছোট কাগজের মূল কাজটি হচ্ছে শেকড় সন্ধান করা। সিলেটের মৃত্তিকা সংলগ্ন কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর সৃষ্টি নির্মাণ ভিত্তি করে এক বা একাধিক ছোট কাগজ সংখ্যা প্রকাশ করা যেতে পারে। আজকের এখানে দাঁড়িয়ে আমি এই অনুরোধটুকু করে যাচ্ছি এবং আমি নিজেও এটা দায়ভার নিচ্ছি। ছোট কাগজ সম্পাদক হিসাবে এই দায়িত্ব সানন্দ গ্রহণে আমি প্রস্তুত। কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী কবিতা ও সনেট লিখেছেন গান। কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী 6 শতাধিক গান, প্রায় 1000-এরও বেশি সনেট রচনা করেছেন। মর্মত কবিতাই ছিল তার মূল চারণভূমি। কবিতার সৃজন আনন্দেই আব্দুল গফফার চৌধুরীকে সঙ্গীতের জগতে আকৃষ্ট করেছিল। তার রচনার বিশেষ দিক হলো তিনি কবিতা সনেট লিখেছেন প্রমিত বাংলায়, আবার অনেক গান লিখেছেন আঞ্চলিক ভাষায়। তিনি বিশ্বমানব ও লোকজ মানব দুসত্তাকেই অন্তরে ধারণ করেছেন পরম মমতায় এবং অত্যন্ত সচেতনভাবে। কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয় ডক্টর আবুল ফতেহ ফাত্তা। আমাদের এই অতিথিকে ফুলের শুভেচ্ছা এবং উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাউল শিল্পী শীতল বাবুকে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি জনাব করিম রায়, কবি সম্পাদক, ভাস্কর। ধন্যবাদ। আজকে এই মহৎ অনুষ্ঠানে আব্দুল গফফার দত্ত চৌধুরীর এই জন্মবার্ষিকী অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি কবি এ কে সেরাম, মঞ্চে উপস্থিত আছেন কবি ও লোক সংস্কৃতি গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তা, কবি প্রাবন্ধিক মীর কান্তি চৌধুরী, কবি গবেষক ডক্টর মুস্তাক আহমদ্দিন এবং আব্দুল গফফার দত্ত চৌধুরীর সুযোগ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা আলী মোস্তফা চৌধুরী, কবি সম্পাদক সুমন বণিক সহ সম্মানিত উপস্থিতি। এখানে আসলে শিশু কিশোরের সংখ্যাই বেশি। আজকের এই চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে যারা এসছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজকদের প্রতি যে তারা আমাকে এখানে যে সম্মান দেখিয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আসলে একটু আগে পূর্ববর্তী বক্তা সুমন বণিক চমৎকার করে বলে গেছেন, আমাদের বাঙালির এক ঐতিহ্যিক প্রেরণার নাম গুরুসদয় দত্ত, তারই পরবর্তী প্রজন্ম আমাদের আলোর অভিসারী এবং বাঙালি তথা সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অত্যন্ত বরপুত্র আব্দুল গফফার দত্ত চৌধুরী। তার স্মৃতির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে
বা আমরা একটু আগে উপভোগ করেছি আমাদের শিশু কিশোরদের এই মানে সঙ্গীত অনুষ্ঠান, যেগুলো সবই লিখেছিলেন, যারা গান যেগুলা গেয়েছে সবই লিখেছেন আমাদের আব্দুল গফফার দত্ত চৌধুরী। চমৎকার সুর, চমৎকার কথার যে সহজিয়া ভাব, আমাদের সিলেট অঞ্চলের আমাদের লোক সংস্কৃতির যে ভাণ্ডার এই গানের মধ্যে রয়েছে। এখানে বেশি কথা বলার আমার অবকাশ আছে বলে মনে করি না, কারণ বাচ্চারা অনেকক্ষণ থেকে আছে, তারা পুরস্কার নেবে। আমি সুমন মল্লিকের কথা সূত্র ধরেই বলছি যে আসুন আমরা আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক যারা আছেন, আমাদের পূর্বসূরি যারা আছেন, আব্দুল গফফার দত্ত চৌধুরী সহ আমাদের সামনের যে প্রণম্য ব্যক্তিবর্গ আছেন, তাদের কীর্তিকে আমরা নতুন প্রজন্মের মাঝে আরও কীভাবে সুদূর প্রসারীভাবে তুলে ধরা যায়, এবং আমাদের আব্দুল গফফার দত্ত চৌধুরীর যে স্মৃতি সংসদ আছে, সেই স্মৃতি সংসদকে আরও কীভাবে কার্যকরী করে বর্তমান যারা গবেষণার সাথে যুক্ত আছেন তাদেরকে এদের সাথে সম্পৃক্ত করে আমরা নতুন প্রজন্মের মধ্যে আব্দুল গফফার দত্ত চৌধুরীর সৃষ্টিকে, তার কর্মকে, তার যে লোকগান রয়েছে, অনেক ঐতিহ্যিক গান রয়েছে, অনেক জনপ্রিয় গান রয়েছে, সেগুলোকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে। এর জন্য আসুন আমরা আমাদের যারা শ্রদ্ধ বরেণ্য ব্যক্তিবর্গ আছেন এই অঞ্চলের, আব্দুল গফফার দত্ত চৌধুরী শুধু এই সিলেট অঞ্চলের নয়, তিনি দুই বাংলায় বাংলা ভাষাভাষী সকলের কাছে একজন প্রণম্য ব্যক্তিত্ব, একজন স্মরণীয় ব্যক্তিত্ব। তার সৃষ্টির প্রতি, তার কর্মের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং আসুন আমরা তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য উদ্যোগী হই। আমি আর কথা বাড়াই না, এখানে আরও বিদগ্ধজনেরা আছেন, তারা আলোচনা করবেন, এবং এখানে গবেষকরা রয়েছেন, তাদের কথা শোনার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আবারও সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং তোমরা যারা গান গেয়েছো, অসাধারণ কিছু গান গেয়েছো, আমরা মুগ্ধ হয়ে শুনেছি, তোমাদেরকে অভিনন্দন। তোমরা যারা পুরস্কার পাবে, শুধু পুরস্কার পাবে না, যারা অংশ নিয়েছো তোদের সবাইকেই ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি ডক্টর মুস্তাক আহমদ নী, কবি ও গবেষক। আব্দুল গফফার দত্ত চৌধুরী স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি এবং শ্রদ্ধেয় অতিথিবৃন্দ যারা সামনে আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে শিশু বাচ্চারা যারা উপস্থিত আছেন, তারা সকলেই আব্দুল গফফার দত্ত চৌধুরী সম্পর্কে বিস্তারিত জানেন। তাই বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই এখানে। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলবো। আজকে যে প্রতিযোগীরা এখানে তাদের গান উপস্থাপন করলো, আমি একটু পরে আসলেও আমি যে কয়েকজনের শুনেছি, তারা খুব সুন্দরভাবে তাদের গানটি উপস্থাপন করতে পেরেছে। সেই শিশুদের সম্মানিত অভিভাবক যারা আপনারা এখানে আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, আপনার সন্তান এখানে যে গানটি পরিবেশন করেছে সেটি যেন পরবর্তী সময়ে তারা তাদের অন্যান্য জায়গায় পরিবেশনার ক্ষেত্রে তাদের সবসময় সেটা একটু নির্বাচন করে। এছাড়া আব্দুল গফফার দত্ত চৌধুরীর
প্রচুর গান একসময় সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই সিলেটে এবং বৃহত্তর সিলেটের সব জায়গায় গাওয়া হতো এবং সেগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল। আপনারা হেমাঙ্গ বিশ্বাসের নাম শুনেছেন। হেমাঙ্গ বিশ্বাস নিজে বলেছেন তিনি বিশেষ করে ব্যঙ্গাত্মক বা স্যাটারিক্যাল গানে তিনি এসেছিলেন আব্দুল গফফার দত্ত চৌধুরীর এই গানগুলোর অনুপ্রেরণায়, সে গানগুলো পড়ে এবং সে গানগুলো দেখে। আপনারা যদি আপনাদের সন্তান যদি এই গান, যে গানটি এখানে উপস্থাপন করেছে, এগুলো ছাড়াও যদি বাকি অন্যান্য গানগুলো যদি সে গাওয়ার আগ্রহ প্রকাশ করে, তার নির্বাচিত গান স্বরলিপি সহ একটু আগে সুমন বণিক উপস্থাপন করেছেন, সেগুলো প্রকাশিত হয়েছে। এখানে কবিপুত্র আলী মুস্তফা চৌধুরী ভাই এবং বৌদি করবী দত্ত আছেন এখানে, তাদের সঙ্গে যোগাযোগ করলে স্বরলিপি সহ সেই গানগুলো সে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা আশা করব যে আসলে এই সমস্ত অনুষ্ঠান তখনই সফল হবে যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই গানগুলো গাইবে এবং আমাদের এই যে বাঙালি ঐতিহ্যের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই গানগুলো যে ঐতিহ্যটা বহন করে যাচ্ছে, সেগুলো সর্বত্র ছড়িয়ে পড়বে। আমি আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। ঢাকা থেকে এবং সিলেটে এখানে বিমান তালুকদার আছেন, কবি বিমান তালুকদার, সবাই খুব কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন এখানে প্রতি বছর করেন, এবারও করেছেন। আমি আশা করব সেটা হয়তো সবসময় অব্যাহত থাকবে এবং বাকি গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই দায়টা শুধু তারাই বহন করে যাচ্ছেন, ভবিষ্যতে আমরা কিভাবে গ্রহণ করতে পারি এবং সেটা সবসময় যেটা চালু থাকে সেই বিষয়েও আমাদের চিন্তা ভাবনা করা দরকার। যারা এই দুর্যোগে এখানে অনুষ্ঠানে এই অংশগ্রহণ করেছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি জনাব মিহির কান্তি চৌধুরী, লেখক ও অনুবাদক। আজকের যে অনুষ্ঠান, বাংলা সনেটের মুকুটির সম্রাট কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান, মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, কবিপুত্র জনাব আলী মুস্তফা চৌধুরী মহোদয়, এখানে উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই এবং শিশু শিল্পী যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রতি রইল শুভেচ্ছা। আমি প্রথমেই একটা কৈফিয়ত দিতে চাই, সেটা হলো যে এই ধরনের অনুষ্ঠানে আমি গত ৩-৪ বছর যাবৎ একটা পদ্ধতি অনুসরণ করি, যে অনুষ্ঠানে আমাকে কোনো আলোচকের দায়িত্ব দেওয়া হয়, তো সেখানে আমি ওই আগে যে সময় পাই ২-৩ দিন, সেখানে একটা আমি প্রবন্ধ তৈরি করি এবং অনুষ্ঠানে গিয়ে আমি যে কথাগুলো বলি সেখানে আমার কথা হয়তো ১০ মিনিট বক্তব্য রাখলে হয়তো ২০-৩০ সেকেন্ডের গুরুত্বপূর্ণ থাকে, বাদবাকি হয়তো নাও থাকতে পারে। এই সময় যদি বিদগ্ধ দর্শক শ্রোতার মধ্যে কেউ ফোন চলে আসে, তাইলে তিনি বাইরে গেলে আমার ওই ৩০ সেকেন্ড মাটি হয়ে যায়। তাইলে আমার যদি সেই লিখিত প্রবন্ধ থাকে তাইলে পরবর্তীতে সবাই পড়তে পারেন, এটা প্রকাশিত হবে, আমিও প্রকাশ করব
আর এখানে আয়োজকদের গত 2 বছরে আমি 2টা প্রবন্ধ লিখেছিলাম। এইবারের যে প্রবন্ধ এটা সম্পূর্ণ ভিন্ন। সুতরাং আমি কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করব। তো এখানে যে প্রবন্ধটি আমি করেছি 1200-1250 ওয়ার্ডের, সেখানের গুরুত্বপূর্ণ কথা হলো যে কবির প্রতি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করেছি। তিনি বাংলা সাহিত্যের একজন মুকুটিন সনেটকার ছিলেন, সনেট সম্রাট ছিলেন। তিনি অনেকগুলো হাজারের উপর লিখেছেন। বিশ্ব সাহিত্যেও এত সনেট কেউ লিখেননি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি 600 শতাধিক গানও লিখেছেন। এবং তিনি সনেট কবি মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ সাথে তিনি সঙ্গ দিয়েছেন, তাদের কিছু অনুসরণও করেছেন, কিন্তু তার নিজস্ব একটা ধারা তিনি তৈরি করেছেন। তিনি সেই ছন্দ, অনুভব, তার বিষয় সব কিছুই তার নিজস্ব একটা ধারায় প্রবাহিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই যে তিনি ছিলেন সেই মূল স্রোতধারার, যে আমাদের প্রমিত সাহিত্য যেটা, সেটার সাথে আমাদের আঞ্চলিক যে সাহিত্য যেটা, অর্থাৎ কেন্দ্র এবং প্রান্তের মধ্যে তিনি একটা যুগসূত্র ছিলেন, একটা সেতুবন্ধের মতো ছিলেন। তো আমরা জানি তিনি অনেক সৃষ্টিশীল প্রতিভা ছিলেন, কিন্তু তাকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেইভাবে কিন্তু করা হয়নি। এটা তৎকালীন সময়ে হয়েছে, এখনো তার মূল্যায়ন সেইভাবে হচ্ছে না, আরও হওয়া উচিত। তার যে সাহিত্যের যে সমৃদ্ধ সাহিত্য, তাকে আরও প্রচার প্রসার হওয়া দরকার। তার জীবদ্দশায় কোনো প্রকাশনা হয়নি, গ্রন্থ হয়নি। 50টির উপরে তিনি পাণ্ডুলিপি রেখে গিয়েছিলেন এবং তার সুযোগ্য পুত্র সেগুলো প্রকাশ করেছেন। সনেট সমগ্র প্রকাশিত হয়েছে, গান প্রকাশিত হয়েছে, আরও কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে, আরও হয়তো কিছু প্রকাশের অপেক্ষায় আছে। কবি পুত্র, কবির অনুসারী, এবং তিনি আজ একটা কবিতার খসড়া যে গ্রন্থটি তিনি লিখেছেন সেটাও সুখপাঠ্য হবে, এবং সেই ধারায় তিনি অর্থাৎ নিজেকে নিয়োজিত রেখেছেন। তা আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, কবির প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে, এবং এই প্রবন্ধটি অতি সত্বর প্রকাশের ব্যবস্থা যে করব সেই আমার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, কবি, গবেষক ও শিক্ষাবিদ মহোদয়কে। কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর 113তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট কবিপুত্র কবি মোস্তফা বাহার, আমাদের আলী মোস্তফা চৌধুরী ভাই সহ মঞ্চ উপবিষ্ট আলোচকবৃন্দ, আমার সামনে আমাদের হিমাংশুদা আছেন এবং অন্যান্য সুধীবৃন্দ এবং আমাদের শিশু প্রতিযোগীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমেই কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। একজন কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী
তার চিন্তা চেতনা চলনে বলনে এক অসামান্য কবি প্রতিভার প্রতিমূর্তি। যারা সমকালে তাকে দেখেছেন তাদের সমকালে, আর আমরা যারা বর্ণনার মাধ্যমে তাকে অবলোকন করি, মনে হয় যে তিনি আপাদমস্তক একজন কবি ছিলেন এবং কবি স্বভাবের সমস্ত চিন্তা চেতনা ধীর শক্তি কিংবা গীতিধর্মী চেতনা তার অন্তর জুড়ে সবসময় ক্রিয়াশীল ছিল। এই অবস্থার মধ্য দিয়ে একজন কবি সনেট লিখলেন, ক্লাসিক কাব্যধারা, কবিতা লিখলেন বহুমাত্রিক, গান রচনার মাধ্যমে তিনি আমাদের লোকজীবনকে যেমন উজ্জীবিত করেছেন, ঠিক তেমনি ভাবে তিনি ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে কিভাবে আপামর জনসাধারণ বিদ্রোহ চিন্তা করেছিল, সেই বিদ্রোহী মনোভাবও তার অনেক গানে ফুটে উঠেছে। আমরা জানি তার অনেক জনপ্রিয় গান আছে এবং কিছু কিছু গানের ধারা হিমাংশুদা এবং তার সহযোগী সহ সুরারূপ করে নতুন প্রজন্মের মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এটা নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। আমার মনে হয় যে একটি বক্তৃতার টেবিলে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু এটা বলার পরেই নিঃশেষ হয়ে যায়, অডিয়েন্স সেটা স্মরণ রাখে অথবা রাখে না। কিন্তু নবীন শিক্ষার্থীদের যদি কিছু গান শুদ্ধ সুরারূপের মাধ্যমে তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া হয় এবং আমরা অবলোকন করলাম যে তাদেরকে শেখানো হয় যে দুজন ওস্তাদ, এবং সেই শেখানো গানগুলো তারা প্রকারান্তরে আজকের এই দিনে প্রতিযোগিতার মাধ্যমে তারা সেটা অডিয়েন্সের সামনে উপস্থাপন করেছে। এই উপস্থাপনার কারণে নবীন শিক্ষার্থী যারা আছে তাদের স্মৃতিপটে এটা থেকে যাবে এবং আস্তে আস্তে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা ট্রান্সমিট করতে পারে। এই জন্যে এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এই ধারা অব্যাহত থাকুক। আমি আলোচনার দীর্ঘায়িত করব না, শুধু সবশেষে একটি ছোট্ট একটি প্রস্তাব রাখতে চাই। যদি ভবিষ্যতে আমরা সবাই মিলে এরকম চিন্তা করতে পারি, তাহলে হয়তো আব্দুল গাফফার দত্ত চৌধুরীর যে কাব্য প্রতিভা, তার যে সাংগীতিক মূর্ছনা এবং তার যে দেশপ্রেমের উত্তাপ, উষ্ণ উত্তাপ, সেই উত্তাপটা তিনি তার কবিতা এবং গীতি কবিতার মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেই দিক বিবেচনা করে তার রচনাবলী নিয়ে তিনটি গ্রন্থ ইতোমধ্যে সম্পাদিত হয়েছে। একটি সঙ্গীত নিয়ে বিশ্বদেব চৌধুরী এবং আরো কে জানি মোস্তাদ পুরো লীলা তাপসী এবং বিশ্বদেব চৌধুরীর এবং নির্বাচিত গান, এবং পরবর্তীতে আব্দুল গাফফার দত্ত চৌধুরীর সনেটগুলো সংকলিত হয় এবং সেটার দায়িত্ব আমার ঘাড়ে পড়েছিল এবং পরবর্তীতে কবিতা সংকলন করেন মোস্তাক আহমদ্দিন। আমার মনে হয় যে তিনটি সংকলন যদি একজন গবেষক কবির নিরীক্ষার সঙ্গে সেটা অবলোকন করেন, তাহলে এ থেকে তিনি অনেক সারাসার গ্রহণ করতে পারেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আব্দুল গাফফার দত্তজুর স্মারক বক্তৃতা প্রবর্তিত হয়েছিল এবং কিছু বক্তৃতা বিজ্ঞজন উপস্থাপন করেছেন। এখন হয়তো কোনো প্রশাসনিক কিছু সীমাবদ্ধতার কারণে কিছুদিন ধরে এই বক্তৃতাটা হয়তো হচ্ছে না। আমরা আশা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওপর আরোগ্য দায়িত্বটা তারা যথাসময়ে রেগুলারলি সেটা পালন করবেন। আমার যে প্রস্তাবটি সেটা হচ্ছে যে
যদি আমরা সবাই মিলে সহযোগিতার ভিত্তিতে আব্দুল গাফফার দত্ত চৌধুরী সাহিত্য পদক এই জাতীয় কোনো শিরোনাম নির্ধারণ করে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, সঙ্গীতজ্ঞ তাদের মধ্যে একটি পদক চালু করা যায়, তাহলে দেখা যাবে যে দেশের বিভিন্ন জেলার খ্যাতিমান ব্যক্তিবর্গ আব্দুল গাফফার দত্ত চৌধুরী সম্পর্কে একটু তার মনস্বী চিন্তা ভাবনা হয়তো প্রয়োগ করতে পারেন এবং এর মাধ্যমে একটা বুদ্ধিজীবী মহলে এর একটা বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বাড়িত হবে। এটা হয়তো সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু আমি প্রস্তাবটা রাখলাম আমরা সবাই ভবিষ্যতে আরও চিন্তা ভাবনা করে এটা কোনো পর্যায়ে নেওয়া যায় কিনা এই নিয়েও আমি ওই আব্দুল গাফফার দত্ত চৌধুরী স্মৃতি পর্ষদকে আহ্বান জানাচ্ছি। আমি আর কথা বাড়াচ্ছি না। এই আজকের এই দিনে কবি আব্দুল গাফফার দত্ত চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আর আমাদের হাতে একটি গ্রন্থ তার সুযোগ্য পুত্র মোস্তফা বাহার, কবি মোস্তফা বাহার সেটা প্রণয়ন করেছেন, তার কবিতা গ্রন্থ, এবং এই কবিতা গ্রন্থের আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সেটা দিয়েছেন। যদিও এখানে আলোচনার সুযোগ খুব কম, কিন্তু তারপরও সকলের পক্ষ থেকে আমি যেহেতু সর্বশেষ বক্তা, আমি মোস্তফা বাহারের একটি ছোট্ট একটি কবিতা পাঠ করে আমরা তার কবিতার খসড়া গ্রন্থের প্রকাশনাকে আমরা অভিনন্দিত করতে চাই। আমি তার কবিতাটি পড়ছি। মেঘের আড়ালে জ্যোৎস্নার খেলা, শরতের আকাশে সাদা সাদা মেঘ বালিকারা ডানা মেলে আকাশে, লোকচুরি খেলে রূপলি জ্যোৎস্না উকি দিয়ে আলো ছড়ায়, আবার নিমিষে ঢেকে ফেলে নিকষ আধারে তোমার দ্যুতিময় মুখখানি। বহুদিন পর আজ কেটে গেছে মেঘ, শারদীয় জ্যোৎস্নায় চারদিক আলোকিত, তোমার ছোঁয়ায় আলোর বন্যা ঢেউ খেলে যায়, নেচে ওঠে মন আনন্দ হিল্লোলে। কবি মুস্তফা বাহারকে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের এই শুভ মুহূর্তে আমরা সকলের পক্ষ থেকে অভিনন্দিত করি এবং কবি আব্দুল গাফফার দত্ত চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্যের মধ্য দিয়ে আজকের আলোচনা সভার জবনিকা টানার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব একে সেরাম, কবি, প্রাবন্ধিক ও গবেষক মহোদয়কে। আলোচনা সভাটা শেষ হয়ে যাবে। কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর ১১৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আলোচনা পর্বের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সিলেটের আলোকিত মানুষেরা এবং কবিপুত্র আলী মুস্তফা চৌধুরী, সমাগত সুধীজন, আমাদের শিশু কিশোর শিল্পীবৃন্দ, তাদের অভিভাবকবৃন্দ, সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। অত্যন্ত প্রতিভাধর কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী সহস্রাধিক সনেট রচনা করেছেন। সনেট হল খুব বিধিবদ্ধ একটি কবিতা। এরকম বিধিবদ্ধ কবিতা ১০০০-এর উপরে রচনা করেছেন যে কবি, তিনি অবশ্যই প্রণম্য বাংলা সাহিত্যে বিরল প্রতিভাধর কবি। আমরা যখন প্রথম দিনের সূর্য নামের একটি সংকলন প্রকাশ করতাম, তখন এই কবির সনেটের সাথে পরিচিত হই। আমাদের সংকলনের প্রতিটি সংখ্যায় আমরা কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর সনেট প্রকাশ করতাম।
পরে জানলাম তিনি গল্পও লিখেন, তার দু একটি গল্প আমরা প্রকাশ করেছি। পরবর্তীতে আরও জানলাম তিনি অসংখ্য গানেরও রচয়িতা, এবং সেই গানগুলো নিয়েই কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী স্মৃতি পর্ষদ শিশু শিল্পীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করেছেন গানের প্রশিক্ষণ প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা আমরা এই অনুষ্ঠানের শুরুতে দেখেছি। এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয়। একজন কবির রচিত গানগুলো শিশু শিল্পীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী স্মৃতি পর্ষদ উদ্যোগ নিয়েছে, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। আমি আশা করি একদিন আমাদের শিল্পীরা তার গান, তাদের শিল্পীদের কণ্ঠে কণ্ঠে বাজবে তাদের গান। আজকে আমাদের আলোচনা পর্বের প্রথমেই কবি সুমন বণিক একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন। তিনি বলেছেন, কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর কবিতা বা তার লেখাগুলো যদি মণিপুরী ভাষায় অনুবাদ করা যায়, তাহলে মণিপুরী ভাষার কবি লেখকেরাও আব্দুল গফফার দত্ত চৌধুরীর লেখার সাথে পরিচিত হবেন। তিনি বলেছেন, মূলত আমাকে লক্ষ্য করে, যেহেতু আমি মণিপুরী ভাষার একজন কবি, লেখক, মণিপুরী ভাষাভাষী মানুষ। এই প্রসঙ্গে আমি একটি কথা উল্লেখ করতে চাই যে কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী প্রথম জীবনে প্রভাবিত হয়েছিলেন কবি নজরুলের দ্বারা, এবং তার ব্যক্তি জীবন, তার সাহিত্য জীবনও কবি নজরুলের দ্বারাই প্রভাবিত আমরা জানি। তো কবি গফফার চৌধুরীর তার একটি বিখ্যাত গান আছে, গোয়া গাছে টেকসো লাগিলনি, খুবই বিখ্যাত একটি গান। এই গান তখন সারা জাগিয়েছিল সমগ্র সিলেট শহরে। এই গানটি আমাদের মণিপুরী সাহিত্যের একজন বিশিষ্ট কবি, গণসঙ্গীত শিল্পী আমাদের মণিপুরী কবি, যে নাম ভুলে যাওয়ার এক প্রবণতা আছে আমার মধ্যে, ইরাবত, জননেতা ইরাবত সিং, তিনি এই গানটি ঠিক হুবহু অনুবাদ করেননি, তবে এই গানের আঙ্গিকে আরেকটি গান লিখেছিলেন। হুবহু অনুবাদ করেননি আরেকটি কারণে, গোয়া গাছে টেকসো লাগিল নিয়ে, এই গোয়া গাছে টেকসো প্রয়োগ করেছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার। মণিপুরে নাকি গোয়া গাছ হয় না, মণিপুরে গোয়া গাছ বা সুপারি গাছ হয়ই না। এটা হয়তো মাটির কোনো কারণে হতে পারে, কিন্তু গোয়া পান প্রচুর প্রচলিত আছে আমাদের মণিপুরী সমাজে। গোয়া ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই হয় না, এই গোয়া গাছ বাইরে থেকে আনতে হয়, গোয়া সুপারি বাইরে থেকে আনতে হয়, গোয়া গাছ হয় না। সুতরাং গোয়া গাছে ট্যাক্স প্রয়োগ করা, ট্যাক্স লাগানোর কথা উঠতে পারে না। তাই তিনি এই গানটাকে একটু পরিবর্তন করে তিনি লিখেছিলেন, তামাক গাছে ট্যাক্সো লাগিলনি, প্রাণ ভরে পরাণ ভরে আর তামাক খাই দেয়নি। আমাদের মধ্যে তামাক খাওয়া মানে ধূমপানের একটা প্রচলন আছে, এমনকি আমাদের মেয়েরাও কিন্তু ধূমপান করে, তামাক খায়। তো ওইটাকেই তিনি পরিবর্তন করে, ওই একটু পরিবর্তিত করে, তামাক গাছে ট্যাক্সো লাগিলনি, পরাণ ভরে আর তামাক খাই দেয়নি, ওইভাবে মণিপুরী ভাষায় গান লিখেছিলেন আমাদের ইরাবত সিং, এবং এই গানটি খুব পপুলার, জনপ্রিয় হয়েছিল মণিপুরে। তো এইভাবে আব্দুল গফফার দত্ত চৌধুরীর প্রভাব কিন্তু মণিপুরে পৌঁছে গিয়েছিল ইরাবত সিংয়ের মাধ্যমে। তো পরবর্তীতে আমাদের কবি সুমন বণিকের এই প্রস্তাবটি অত্যন্ত সুন্দর, এটা ভাবা যেতে পারে যদি সম্ভব হয় কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর বিভিন্ন কবিতা, বিভিন্ন গানের মণিপুরি অনুবাদ করা যায়, তাহলে মণিপুরি আমাদের যারা পাঠক বা শ্রোতা তারা হয়তো উপকৃত হবেন, কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর প্রভাবিত হতে পারেন। এটাও ভাবনার একটি বিষয়। তো যাই হোক, আজকে আমরা আব্দুল গফফার দত্ত চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালাম। প্রথমে আমরা শিশুদের প্রতিযোগিতার মাধ্যমে, গানের প্রতিযোগিতার মাধ্যমে তার গানের সুর দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, আর এখন আলোচনার মাধ্যমে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। আমরা আশা করব কবি আব্দুল গফফার দত্ত চৌধুরী স্মৃতি পর্ষদ তাদের এই আয়োজন, তাদের এই ধারাবাহিক প্রয়াস চালিয়ে যাবেন, এবং আব্দুল গফফার দত্ত চৌধুরীর কবিতা বা অন্যান্য লেখার সাথে তার গানও ছড়িয়ে পড়বে আমাদের শিল্পীদের মধ্যে, আমাদের
আমাদের বিশেষ করে আগামী প্রজন্মের শিশু শিল্পীদের মধ্যে। এই প্রত্যাশা আমাদের থাকলো। আমি আব্দুল গফফার দত্ত চৌধুরীর সুপুত্র আলী মুস্তফা চৌধুরী ভাইকে শ্রদ্ধা জানাই। তিনি তার ব্যক্তিগত উদ্যোগ এবং আগ্রহের কারণেই সম্ভব হচ্ছে এরকম একটা আয়োজন করার জন্যে। তো আমরা অন্যান্য যারা এই উদ্যোগের সাথে যুক্ত আছি, বিশেষ করে বিমান তালুকদার আর আমাদের হিমাংশুদা, সুকুমলদা, তারা গানের দিক দেখছেন। তো এইভাবে যদি আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে আব্দুল গফফার দত্ত চৌধুরীর যে প্রতিভা, তার যে কবিতা, গান, এগুলো আমরা ছড়িয়ে দিতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। তা আমি এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আজকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং এর মাধ্যমে আজকের এই আলোচনা পর্বের সমাপ্তিতে আনছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আব্দুল গফফার দত্ত চৌধুরী রচিত গানের প্রতিযোগিতা 2025-এর ফলাফল প্রায় প্রস্তুত। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ফলাফল ঘোষণা করব। সবাইকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। লেখা শেষ হয়েছে না, আমার মনে হয় একটু যদি পরে দিতাম। কয়েকটা দিয়ে